আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সম্প্রতি আওয়ামী পন্থী হিসেবে পরিচিত ৫৬ জনকে ডিসি নিয়োগ দিয়ে ১০ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে খোদ জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও যুগ্ম সচিব জিয়াউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদের মধ্যে প্রতিবেশী দেশের চাহিদা অনুযায়ী নিয়োগ দিতে আরও ২০০ কোটি টাকার প্রস্তাব এসেছিল। ডলারের প্রথম ধাপে ৫ কোটি টাকা সচিব মোখলেসুর কাছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এনটিভির কাছে আসা সিনিয়র সচিব ও যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপ কথোপকথন, প্রজ্ঞাপন ও তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন প্রথম পর্ব। ১৯৮৮ সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর মোখলেসুর রহমান। ছাত্র জনতার হাত ধরে পট পরিবর্তনের পর ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব হিসেবে। যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের অবৈধ লেনদেনের প্রস্তাব দেন একই জেলা রংপুরের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ। জনপ্রশাসনের সরকারি নিয়োগ নথি অনুসারে সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিনের নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মিল পাওয়া যায়, যেখানে ২৯ আগস্ট রাত ৯টা ৩ মিনিটে জিয়াউদ্দিন সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানান। পরের দিন ৩০ আগস্ট ৫ কোটি টাকা চাইতে দেখা যায়। বিপরীতে যুগ্ম সচিব তাকে ১০ কোটি টাকা ম্যানেজ করে দেওয়ার কথা বলেন, যেখানে টাকা লেনদেনের আগে গোয়েন্দাদের চোখ এড়িয়ে ডলারে ৫ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। জিয়াউদ্দিন বলেন, গোয়েন্দারা দুর্বল হয়ে গেছে। কিন্তু এই লেনদেনের কথা অস্বীকার করেন জিয়াউদ্দিন। তিনি বলেন, এমন কোনো কথোপকথনে তিনি জড়িত নন। এগেইনস্টে একটা এলিগেশন আছে। কি এলিগেশন? আপনি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিছু উৎকোচ নিয়েছিলেন। হ্যাঁ, আপনি এটা কোনো ইস্যু না। থ্যাংক ইউ ভেরি মাচ। জনপ্রশাসনের টেবিল, আইফোনে তার নম্বর ও কথোপকথন দেখে এসব তার হয়ে নিশ্চিত করা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সচিবের দফতরে অনেকবার কথা বলার যাওয়া হলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে মোবাইলে তিনি জানান, এই বিষয়টি ডেথ কেস, এ নিয়ে আর কথা বলতে রাজি নন তিনি। একটা এলিগেশন এসছে আপনার এগেইনস্টে। আপনি বেশ কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কথা বলেছেন ডিসি নিয়োগে। এটা কি সত্য কিনা? না না না, আমি কোনো কথাও বলিনি। আপনি এবং মোখলেসুর রহমান, আলী ইমাম ওনাদের নাম বলতে বলেছেন এবং আজম সাহেব, এটাকে আমি বলেছি? এরকম একটা স্ক্রিনশট আপনাদের কথোপকথন কথায় এসছে আর কি আমার হাতে। না না না, একদম আমি কোনোভাবেই ইনভলভ নই। আমি জানি না কিছু, আর ওনাদের নাম তো প্রশ্নই ওঠে না। আমি তাদের সাথে জড়িতই নেই, তাহলে কিভাবে আমি ইনভলভ বলেন? আমি হচ্ছে ওই যে কথা বলা হয় লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনার এগেইনস্টে কেন এলিগেশন তৈরি করা হচ্ছে এরকম? আমি ফোনে কথা বলছি, এই জন্য না, ফোনে আসলে বলতে পারবো না। কথোপকথনে জিও রেডি করে রাত বা সকালে গোপনে আসার কথা বলতে দেখা যায়, যেখানে ৫০ থেকে ৫২ জনকে প্রতিবেশী দেশের লিস্ট থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এজন্য ২০০ কোটি টাকার প্রস্তাবও দেয়া হয়। প্রতিশ্রুতি অনুসারে ৯ এবং ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগ সমর্থিতদের নিয়োগ দিতে দেখা যায়, যাদের নিয়ে একাধিক পত্রিকা জানায় তারা চিহ্নিত স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের সহযোগী। কথোপকথনের প্রতিশ্রুতি অনুসারে আরও ৩ জনকে নিয়োগ দেয়া হয় বঞ্চিতদের পক্ষ থেকে। সেপ্টেম্বরের ১ তারিখে ৫ কোটি টাকা পেমেন্টের খবর জানায় জিয়াউদ্দিন। পরবর্তী পর্বে জানাবো এই ঘটনায় কারা জড়িত ছিল, সেসবের বিস্তারিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বিব্রত হয়েছেন হাইকোর্টের এক বিচারপতি। ৪ আগস্ট দেয়া রায়কে প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। সকালে এই নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে ১১ মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত রোববার মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠান। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। ভূমি দখল ও চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 10 আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি এলাকায় নিজের কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন 10 কোটি টাকা চাঁদা দাবি করে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বেধড়ক পেটায়। এ ঘটনায় গত 3 সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন সহ 28 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। লঘুচাপের প্রভাবে রাজধানীতে গত সন্ধ্যা থেকে এখনও বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের ফলে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বুধবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্ট, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ গেট এবং 21 হলের সামনের রাস্তা পানি নিচে তলিয়ে গেছে। এছাড়া রাজধানীর মতিঝিল, যাত্রাবাড়ি, শাহবাগ, শান্তিনগর সহ বিভিন্ন এলাকার সড়ক এবং অলিতে গলিতে পানি উঠে যায়। জলাবদ্ধতার কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকার পাশাপাশি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও। চেক জালিয়াতি করে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক ভাটারা শাখার ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 1.5 মাস আগের এই ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও সেই রিপোর্ট এখনো প্রকাশ পায়নি। টাকা ফেরত পাবেন কিনা এমন শঙ্কায় দিন কাটছে গ্রাহকদের। তবে ব্যাংকের আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরা ছিলেন ইমদাদুল হক। আগস্ট মাসের মাঝামাঝি নন্দীগ্রাম উপজেলার খোরশেদ আলী অগ্রণী ব্যাংক নন্দীগ্রাম শাখায় 10 লাখ টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। তখন ক্যাশ কাউন্টার থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে মাত্র 3 লাখ টাকা আছে। এই ঘটনা শোনার পর তিনি চলে যান ভাটরা শাখায়, যেখানে তার মূল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকেও একই তথ্য পেলে মাথায় আকাশ ভেঙে পড়ে খোরশেদ আলীর, কারণ হিসেব মতে তার অ্যাকাউন্টে 37 লাখ টাকা থাকার কথা। খোরশেদ আলীর খবর জানাজানি হলে অন্য গ্রাহকরাও ভিড় করেন ভাটরা শাখায়। তাদেরও অন্তত 6 জনের অ্যাকাউন্টে নেই পর্যাপ্ত টাকা। চেক জালিয়াতি করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন শাখার তৎকালীন ম্যানেজার তৌহিদুর রহমান ও তার কয়েক সহযোগী। ব্যাংকে টাকা রাখছি নিরাপত্তার জন্য। ব্যাংকে যদি আমরা নিরাপত্তা না পাই আমরা কোথায় যাব? অগ্রণী ব্যাংক আমার বাবার 39 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমি একজন প্রবাসী, আমি টাকা রাখছি ব্যাংকে। আমার টাকা পুরো বিলুপ্ত হয়ে গেছে, আমার টাকা নাই, অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আমার পেনশনের টাকা রাখছি, আমার এবং সংসারের টাকাও আছে, সংসার ধান বেচা, জমি চাষের টাকাও আছে। আমি অসুস্থ মানুষ, আমি জরুরিভাবে টাকা আমার খুব প্রয়োজন, তাই ব্যাংকে টাকা রাখছি। ব্যাংক থেকে টাকা কে কারা লুট করে নিয়ে গেছে, চিন্তা করে নিয়ে গেছে, সেটা আমার দেখার বিষয় নয়। ব্যাংক আমাকে টাকা দিক। ব্যবস্থাপক জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান নিজস্ব উদ্যোগে সেই কাজগুলো করাইছে। আমাদের অ্যাজ এ ম্যানেজার হিসাবে এটা আসলে দুঃখজনক একটা ঘটনা। এই দুঃখজনক ঘটনা যেন আর না পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমি আসলে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার তৌহিদুর রহমানকে তাৎক্ষণিকভাবে তরুণীহাট শাখায় বদলি করা হয়। একই সাথে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গঠন করা হয়
4 সদস্যের তদন্ত কমিটি। অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেন তৌহিদুর রহমান। কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্তও করা হয়। 1.5 মাস অতিবাহিত হলেও তদন্ত কমিটির রিপোর্ট পাননি বলে জানান আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক জালাল উদ্দিন। গত পরশুদিনও অডিট টিমের সাথে কথা বলেছি যে এটার সর্বশেষ অগ্রগতি আমার করণীয় কি এটা জানার জন্য, টাকাটা উদ্ধারের জন্য। তখন অডিট টিম আমাকে বলছে আপনার এই মুহূর্তে আপনার কোনো করণীয় নাই, কারণ আমরা অডিট রিপোর্ট সাবমিট করেছি এবং তদন্ত রিপোর্টও সাবমিট করেছি। এটা বোর্ডে উঠবে, বোর্ডই সিদ্ধান্ত দেবে টাকাটা কিভাবে আদায় হবে। গ্রাহক কখনোই টাকা থেকে বঞ্চিত হবে না এবং গ্রাহকের একটা টাকাও মার যাবে না, ব্যাংক দিতে বাধ্য হয়ে। টাকা আত্মসাতে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন গ্রাহকরা। একই সাথে টাকা ফেরত দেবারও দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকার আবহাওয়া এবং জলাবদ্ধতার খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, রাতভর তো বৃষ্টি হয়েছে, তো এখনকার অবস্থা আপনি কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন রাজধানীর জলাবদ্ধতার কি চিত্র আপনি দেখছেন? লোপা, গতকাল সন্ধ্যা থেকেই ভারী বর্ষণ শুরু হয়েছে, যেটি থেমে থেমে চললেও কিন্তু আজকে সকাল পর্যন্ত ছিল এবং একটু আগেও ছিল, এখন কিছুটা কমে আসছে। তো এই যে ভারী বর্ষণ, এর ফলে রাজধানীর বিশেষ করে যে সকল জায়গাটা কিছুটা আসলে নিম্নাঞ্চল বলা যায়, বা যে সকল জায়গাতে ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো নয়, সে সকল জায়গায় আজকে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এটি বেশ ব্যাপক আকারে আমরা দেখতে পেয়েছি। আর সকাল 8টা-9টার দিকে যারা আসলে অফিসগামী যে সকল লোকজন ছিলেন, যারা বের হয়েছিলেন, তাদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে, কারণ 15 মিনিটের বা 20 মিনিটের রাস্তাও আসলে আজকে পাড়ি দেওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টার সময় চলে গিয়েছে এবং এতটাই তীব্র যানজট ছিল, যেহেতু পানির মধ্যে যানবাহনগুলো আগাতে পারছিল না, ফলে অনেক যানবাহনের মধ্যে পানি ঢুকে সে সকল যানবাহন বিকল হয়ে গিয়েছে, ফলে রাস্তায় সেগুলো পড়েছিল। এইটিও কিন্তু যানজটের অন্যতম একটি কারণ। এবং যারা আসলে এই যানজটের মধ্যে পড়ে অফিসে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তারা অনেকেই পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পানি প্রায় হাঁটু অবধি পর্যন্ত পৌঁছে গিয়েছে অনেক জায়গাতেই, যার ফলে আসলে হেঁটেও বেশি দূর আগানো যাচ্ছে না। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ম্যানহোল এবং ড্রেনের যে ঢাকনি সেগুলো খোলা, ফলে অনেকে আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও নামতে পারছেন না, কারণ যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারেন। আর এই এরকম জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, এছাড়াও নিউ মার্কেট, শাহবাগ কিছু এরিয়াতে। আর এই যে বৃষ্টি হচ্ছে, সেটি আগামী আরও 2 থেকে 3 দিন যাবৎ ধারাবাহিকভাবে চলবে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এই ভারী বর্ষণ মূলত হচ্ছে মৌসুমী বায়ুর কারণে হচ্ছে। তো এই ছিল রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ খবর। লোপা, জানছিলাম আবহাওয়া ও জলাবদ্ধতার খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।